ওয়েলকাম টু দিস চ্যানেল ফর নিট বায়োলজি। আজকে আমরা আবার একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যা আমাদের জেনেটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বিষয়টি আলোচনা করার সময় আমরা একটি বিষয় খেয়াল রাখবো, যাতে প্রতিটি প্রশ্ন অর্থাৎ এই চ্যাপ্টারটি শেষ হওয়ার পরে আমরা পেডিগ্রি সংক্রান্ত সমস্ত সমস্যা সঠিকভাবে সমাধান করতে পারি। এবং সেই উদ্দেশ্যে আমরা পেডিগ্রি সংক্রান্ত সমস্যাগুলোকে 4 ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে অটোজোমাল প্রকট, অটোজোমাল প্রচ্ছন্ন, এক্স লিঙ্কড প্রকট, এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। তো আমরা দেখে নেব প্রত্যেকটি বৈশিষ্ট্য, প্রত্যেকটি পেডিগ্রি কীরকম ভাবে, অর্থাৎ আমরা সমস্যাগুলো যখন একটি পেডিগ্রি দেখে কি করে বলে দিতে পারি সেটি অটোজোমাল প্রকট না অটোজোমাল প্রচ্ছন্ন, নাকি সেটি এক্স লিঙ্কড নাকি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। তো এই বিষয়টি আমরা কি করে সমাধান করতে পারি আমরা দেখে নিচ্ছি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে, যাতে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। তো সবার আগে আমরা দেখব অটোজোমাল প্রকট। চলে আসলাম অটোজোমাল প্রকটের চ্যাপ্টারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণ হিসেবে আমরা দেখছি হাচিনসন ডিজিজ। এখানে হ্যান্টিংটনস বলা আছে, অ্যাকচুয়ালি হাচিনসন ডিজিজ হবে এটি। ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরেমিয়া, মায়োটনিক ডিস্ট্রফি, এগুলো হচ্ছে অটোজোমাল প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ। অটোজোমাল প্রকট মানে হচ্ছে, সবার আগে আলোচনা করা দরকার অটোজোমাল প্রকট কি। অর্থাৎ আমাদের শরীরে যে 46টি ক্রোমোজোম রয়েছে, সেই 46টি ক্রোমোজোমের মধ্যে 2টি ক্রোমোজোম বাদ দিলে বাকি 44টি ক্রোমোজোম হচ্ছে অটোজোম। তো যে রোগ এই 44টি ক্রোমোজোমের মধ্যে থাকা যে কোনো একটি ক্রোমোজোমের জিনের দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হয় অটোজোমাল প্রকট, অটোজোমাল অসুখ, তাকে বলা হয় অটোজোমাল অসুখ। এবার এই 44টি অটোজোমের মধ্যে থাকা যে কোনো একটি জিন দ্বারা যদি কোনো একটি অসুখ হয় এবং সেই জিন, যে জিনের পরিবর্তনের জন্য এই অসুখটি হচ্ছে, সে যদি প্রকট আকার ধারণ করে, অর্থাৎ নর্মালি মানে সাধারণভাবে কি দেখা যায়, যখন কোনো একটি জিন পরিবর্তিত হয় তখন সে রিসেসিভ হয়, প্রচ্ছন্ন হয়ে যায়, তার আর নিজেকে প্রকাশ করার ক্ষমতা থাকে না। সুস্থ যে জিন রয়েছে সেই নিজেকে প্রকাশ করতে পারে। কিন্তু যখন উল্টো ঘটনা ঘটে, মানে এখানে আমরা একটা উদাহরণ দেখছি যে এই ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ, এখানে পরিবর্তিত জিন হচ্ছে এই লাল রঙের এইচটি। এই পরিবর্তিত জিন, এটি একটি ক্রোমোজোমের মধ্যে থাকা দুটো অ্যালিল। তো এই জিনটি কি হয়েছে, এই অ্যালিলটি পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে ও একটি অসুখ তৈরি করেছে, হান্টিংটন ডিজিজ। অর্থাৎ পরিবর্তিত হয়ে কোথায় সে প্রচ্ছন্ন হয়ে যাওয়ার কথা ছিল তা না করে সে নিজেকে প্রকট করে দিয়েছে এবং সাধারণ স্বাভাবিক যে ক্যাপিটাল এইচটা রয়েছে তার উপরে প্রভাব বিস্তার করছে। একে বলা হচ্ছে অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ অটোজোমের মধ্যে থাকা একটি জিন এইচ, হান্টিংটন ডিজিজ, এইচ জিনটি স্বাভাবিক অবস্থায় কিন্তু দুটো এইচ যদি থাকে তাহলে সে স্বাভাবিক থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষ যার দুটো জিনই স্বাভাবিক, সে 100% স্বাভাবিক, সে কিন্তু হাচিনসন ডিজিজ হয়নি। কখন হয়েছে না, একটি এইচ যখন মিউটেশন হয়ে গেছে, পরিবর্তিত হয়েছে, তখন এই জিনটি নিজেকে প্রকট করেছে এবং একটি অসুখ তৈরি করেছে। একে বলা হচ্ছে অটোজোমাল প্রকট ডিজিজ। তো এই 3টে ডিজিজের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এইরকমই হয়। এবার আমরা দেখে নেব যে এই পেডিগ্রি চার্ট দেখে, একটি ফ্যামিলি পেডিগ্রি দেখে কি করে আমরা বুঝতে পারি যে এটা একটি অটোজোমাল ডিজিজ। তো এক্ষেত্রে আমরা দেখছি এটা একটা বৈশিষ্ট্য রয়েছে, অটোজোমাল ডমিনেন্ট যেহেতু এটা, সেহেতু আমরা এক্ষেত্রে দেখব যে কোনো জেনারেশন, এটা প্রথম জেনারেশন, এটা দ্বিতীয় জেনারেশন, এটা তৃতীয় জেনারেশন, সেই জন্য এই জিনটি যেহেতু নিজে প্রকট হয়ে গেছে, নিজেকে প্রকাশ করছে সবসময়, সেই জন্য কখনোই সে কি করবে, সবসময় কখনো সে নিজেকে প্রচ্ছন্ন রাখবে না। সে যেখানে যেখানে যাবে সে নিজেকে প্রকাশ করবে। এখানে দেখো স্মল এইচ যেখানে যেখানে যাচ্ছে সে নিজেকে প্রকাশ করছে
এখানে স্মল এইচ এখানে চলে এসেছে, নিজেকে প্রকাশ করেছে অশোকটি। স্মল এইচ এখানে আসছে, নিজেকে প্রকাশ করেছে, আবার এখানে এসেছে, নিজেকে প্রকাশ করেছে। তো যখনই অর্থাৎ এই অটোজোমাল প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটিকে চেনার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে কখনোই কোনো জেনারেশনেই অশোকটি স্কিপ করবে না, অর্থাৎ অশোকটি প্রত্যেকটি জেনারেশনেই অবশ্যই থাকবে এবং কখনোই সে নিজেকে মানে লুকিয়ে রাখবে না, অর্থাৎ কখনোই সে কখনো স্কিপ হবে না, সে সবসময় নিজেকে প্রকাশ করবে। এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার। এটার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি রয়েছে না, এটার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে দুটো জিনের মধ্যে একটি আক্রান্ত জিনের অনুরূপী রোগের বিকাশ ঘটাতে পারে। এটি একটি বৈশিষ্ট্য যে দুটো জিনের মধ্যে, আমি যেমন বললাম দুটো জিনের মধ্যে একটি জিনের অনুলিপি অর্থাৎ একটি জিন যদি ডিফেক্টিভ হয় তাহলে এই বৈশিষ্ট্য প্রকাশ পায়। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে, এক্ষেত্রে কখনোই প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কখনোই কেউ ক্যারিয়ার হতে পারবে না, অর্থাৎ বাহক হবে না। এখানে লক্ষ্য করে দেখো, এই অসুখের ক্ষেত্রে কেউই কিন্তু বাহক নয়, অর্থাৎ প্রচ্ছন্ন বাহক নয়, হয় তারা প্রকট নয় তারা সুস্থ। এক্ষেত্রে তারা সুস্থ, এক্ষেত্রে প্রকট। যে ক্ষেত্রে এই জিনটা রয়েছে সে তো অবশ্যই প্রকট হবে, অর্থাৎ বাহক বা প্রচ্ছন্ন হয়ে লুকিয়ে থাকার কোনো ব্যাপার নেই। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে মনে রাখবে এইভাবে। তাহলে প্রকট বৈশিষ্ট্য, অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য বোঝা গেল। এবার আমরা চলে আসব অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কি না, যেমন উদাহরণ রয়েছে থ্যালাসেমিয়া, হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। আচ্ছা, এই অটোজোমাল রিসেসিভ ডিজিজ কিন্তু একটি অন্য রকমের বৈশিষ্ট্য, এটা কিন্তু অটোজোমাল ডমিনেন্টের থেকে একটু আলাদা। এক্ষেত্রে কি হচ্ছে, পিতা এবং মাতা, এক্ষেত্রে পিতা এবং মাতা কি হচ্ছে, এক্ষেত্রে লক্ষ্য করে দেখি আমরা যে পিতা এবং মাতা কিন্তু কি করেছে, নিজেরা স্বাভাবিক দেখাচ্ছে, অর্থাৎ নিজেদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য কিন্তু কখনোই নিজেরা প্রকাশ করছে না, অর্থাৎ এক্ষেত্রে নিজেদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য এরা স্বাভাবিক প্রদর্শন করছে। দেখো এখানে স্বাভাবিক, এরাও স্বাভাবিক, কিন্তু এদের যে সন্তান রয়েছে এই লাইনে এরা কিন্তু এদের সন্তান আক্রান্ত। অর্থাৎ অটোজোমাল রিসেসিভ মানে হচ্ছে অটোজোমের মধ্যে থাকা, এই যে অটোজোম, একটা অটোজোমের মধ্যে থাকা একটি জিন যে মিউটেটেড হয়ে গেছে, সে কিন্তু আগের মতো নিজেকে প্রকাশ করতে পারছে না, সেই ক্ষেত্রে নিজেকে লুকিয়ে রাখছে। এক্ষেত্রে দেখো এইচ আর এইচ দুটি অ্যালিল, এটা কি করছে, এইটা পরিবর্তিত, এই লাল রঙেরটা হচ্ছে পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সে কি করছে, সে নিজেকে লুকিয়ে রাখছে, কিন্তু প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে সে পেরে উঠছে না। সেই জন্য এই ক্ষেত্রে এই ভদ্রলোক কি হচ্ছে, স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করছে। কার জোরে না, এই এইচ জিনটির জোরে। এক্ষেত্রে ওদের ভদ্র মহিলা কি করছে, স্বাভাবিক জিন প্রকাশ করছে, স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করছে। কার জোরে না, এই ক্যাপিটাল এইচ এর জোরে। যদিও তারা একটি করে বৈশিষ্ট্য, কিন্তু তাদের বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে, অর্থাৎ একটি করে বৈশিষ্ট্য তাদের, একটি করে জিন তাদের মিউটেশন হয়েছে এবং সে কিন্তু অন্যরকম বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, কিন্তু এক্ষেত্রে পারছে না। তার কারণ এক্ষেত্রে তার কাউন্টার পার্টে একটি ক্যাপিটাল এইচ রয়েছে। সেক্ষেত্রে এরা কি হচ্ছে, ক্যারিয়ার হচ্ছে। আমি এদেরকে ক্যারিয়ার তখন বলবো, 100% বলেছি, তার কারণ এই যে দুটো সন্তান রয়েছে, এই দুটো সন্তান এদের আক্রান্ত। এই দুটো সন্তান তখনই আক্রান্ত হওয়া সম্ভব যখন কিনা এরা ক্যারিয়ার। তার কারণ এখানে কি হয়েছে, দুটো এইচ আসছে, একটা ক্যাপিটাল এইচ, স্মল এইচ ডিফেক্টিভ। অর্থাৎ এই অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে, অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে বৈশিষ্ট্য তখনই প্রকাশ পাবে যখন দুটো ডিফেক্টিভ বৈশিষ্ট্য, দুটো মিউটেটেড অ্যালিল একসঙ্গে হবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে স্মল এইচ এসছে, এক্ষেত্রে স্মল এইচ এসছে, এক্ষেত্রে স্মল এইচ এসছে, এক্ষেত্রে স্মল এইচ এসছে, তখনই প্রকাশ পাচ্ছে। এগুলো কিন্তু তা হয়নি, এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এক্ষেত্রে কি বৈশিষ্ট্য। স্বাভাবিক বৈশিষ্ট্য দেখাচ্ছে, তার মানে এরা ক্যারিয়ার হতে পারে, আবার নাও হতে পারে। যেমন আমরা এক্ষেত্রে লক্ষ্য করে দেখব যে এক্ষেত্রে দেখছি 100% স্মল এইচ, তো 100% স্মল এইচ মানে 100 প্রকাশ পেয়েছে। তো এক্ষেত্রে এরা কিন্তু কি হবে, ক্যাপিটাল এইচ স্মল এইচ, এটা হবে, এটা হবে না, এটা কিন্তু হবে না।
এক্ষেত্রে হবে ক্যাপিটাল এইচ স্মল এইচ, আর এক্ষেত্রেও ক্যাপিটাল এইচ স্মল এইচ। সেই কারণের জন্য এরা প্রকাশ পেয়েছে। এরা যদি ক্যাপিটাল এইচ কেউ একজন হতো তাহলে কিন্তু এরা প্রকাশ পেত না। কেন, যদি ধরে নিই আমি এই ভদ্রলোক, এই হচ্ছে ক্যাপিটাল এইচ অর্থাৎ এর মধ্যে কোনো মিউটেশন হয়নি, তাহলে কিন্তু একটা ক্যাপিটাল এইচ অবশ্যই এখানে আসতো, আর একটা ক্যাপিটাল এইচ এখানে আসা মানেই এখানে কিন্তু আর কোনো বৈশিষ্ট্য প্রকাশ পেত না। তাহলে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের এক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কি বলছে, পিতামাতার ফিনোটাইপ স্বাভাবিক থাকে, তবে বংশধর আক্রান্ত হয়। পিতামাতার ফিনোটাইপ স্বাভাবিক কিন্তু বংশধর আক্রান্ত হচ্ছে, এটা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাই যে পিতামাতা স্বাভাবিক, বংশধর আক্রান্ত হয়ে গেল। এটা কিন্তু অটোজোমাল রিসেসিভ বৈশিষ্ট্য। এবার আরেকটি বিষয় কি, অটোজোমাল রিসেসিভ বৈশিষ্ট্য তো হতে পারে, কিন্তু এর সঙ্গে এক্স লিঙ্কের কোনো সম্পর্ক আছে না নেই, সেটা তখন বোঝা যাবে যদি প্যাটার্ন থাকে। অর্থাৎ যদি অটোজোমাল বৈশিষ্ট্য যেটা ব্যবহার করা হচ্ছে, অটোজোম যে কি বলে অসুখ বা যে সমস্যা, যে ডিজিজ তৈরি হচ্ছে, সেই ডিজিজটার মধ্যে যদি কোনো প্যাটার্ন না থাকে, অর্থাৎ সেই ডিজিজ যদি ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে সমানভাবে হয়, তখন তো আমরা বলবো যে এটা অটোজোমাল ডিজিজ, এটা এক্সট্রিমলি নয়, অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের এটাই হচ্ছে একটি বৈশিষ্ট্য। আচ্ছা, রোগের কোনো পুরুষ বা মহিলা প্যাটার্ন থাকে না, এটা অটোজোমালের ক্ষেত্রে। এটাই যদি এক্স লিঙ্কড হতো, আমরা আগে দেখবো সামনে যে এক্স লিঙ্কের ক্ষেত্রে কিন্তু এইরকমই দেখাবে, কিন্তু সেক্ষেত্রে প্যাটার্ন দেখতে পাবো যে পিতার থেকে বৈশিষ্ট্যগুলো শুধু কন্যা সন্তানের মধ্যে যাচ্ছে, বা মাতার থেকে বৈশিষ্ট্যগুলো শুধু পুত্র সন্তানের মধ্যে যাচ্ছে, তাহলে কোনো প্যাটার্ন নেই। আবার কি হচ্ছে, পিতামাতা স্বাভাবিক কিন্তু সন্তানরা আক্রান্ত, তাহলে এটা নিশ্চিত রূপে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, এক্ষেত্রে আমরা আরেকটা পরে দেখে নেব যে এক্সট্রিম প্রকট বৈশিষ্ট্য কি জিনিস। এক্সট্রিম প্রকট মানে হচ্ছে এই উদাহরণগুলো রয়েছে রেড সিনড্রোম, এক্স লিঙ্ক, লাইসেনোপ্যাথি, লাইসেন্সপ্যাথি অ্যাকচুয়ালি, ডাবল কার্টেক সিনড্রোম, ইনকনসেন্সিয়া পিগমেন্ট টাইপ 1। এক্ষেত্রে কি হচ্ছে, এক্স লিঙ্ক প্রকট মানে আমরা জানি মানুষের 46টি ক্রোমোজোম এতক্ষণ আলোচনা করছিলাম, 46টি ক্রোমোজোমে 44টি অটোজোম নিয়ে আলোচনা করছিলাম। এক্ষেত্রে আমরা অটোজোম নিয়ে কনসিডার করব না। এই যে পেডিগ্রিগুলো আলোচনা হবে, এক্ষেত্রে কি হবে, এক্স লিঙ্কের সঙ্গে এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত এক্স ক্রোমোজোমের মধ্যে থাকা যে জিনগুলো রয়েছে তার মিউটেশন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। মনে করো একটা ফিমেল, এটা একটা ফিমেল, এটা একটা মেল। এই ফিমেলের মধ্যে আমরা জানি দুটো এক্স ক্রোমোজোম থাকে সবসময়, মেলের মধ্যে একটা এক্স ক্রোমোজোম থাকে। সেই জন্য ফিমেলের মধ্যে এক্স ক্রোমোজোম হচ্ছে হোমোজাইগাস, অর্থাৎ দুটো থাকে যেহেতু, আর মেলের মধ্যে এক্স ক্রোমোজোম হচ্ছে হেমিজাইগাস। তো এবার ধরে নেওয়া যাক যে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে ফিমেলের মধ্যে একটি এক্স ক্রোমোজোম কি হয়েছে, মিউটেটেড হয়ে গেছে। ঠিক আছে, তো যখন ডমিনেন্ট প্রকাশ পাবে, তার মানে এই দাঁড়াবে যে দুটো এক্স ক্রোমোজোমের একটি অথবা দুটো এক্স ক্রোমোজোমের একটি অথবা দুটোই যদি মিউটেটেড হয়ে যায়, যদিও এক্স লিঙ্কড প্রকটের ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি যদি মিউটেশন হয় তাহলেই সে প্রকট বৈশিষ্ট্য প্রদর্শন করবে। অর্থাৎ এক্ষেত্রে মিউটেটেড যে হয়ে গেল সে কিন্তু অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে মতোই যে পরিবর্তিত হয়ে গেল, সে কি প্রকাশ করবে, সে নিজেকে ওই যে সুস্থ আছে তার চেয়ে বেশিভাবে প্রকাশ করবে, অর্থাৎ তার বৈশিষ্ট্যকে ছাপিয়ে নিজের অসুস্থ বৈশিষ্ট্যটা প্রকাশ করবে এবং রোগ তৈরি করবে। তাহলে এক্ষেত্রে যেমন ধরা যাক এটা একটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম, এটা স্বাভাবিক এক্স অ্যালিলি, এটা হচ্ছে স্বাভাবিক অস্বাভাবিক বা মিউটেটেড এক্স অ্যালিলি। এবার দেখে নাও যে মিউটেটেড এক্স অ্যালিলির জন্য কিন্তু মিউটেশন হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে পরিবর্তিত এ কি করলে এর উপর প্রকট হয়ে গেল, সেই জন্য বলা হচ্ছে এক্স লিঙ্ক প্রকট বৈশিষ্ট্য। এক্ষেত্রে দেখো এক্স এর মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই, তাহলে এক্স এর মধ্যে কোনো জিন নেই, এক্স স্বাভাবিক, সেক্ষেত্রে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। এক্ষেত্রে মজার ব্যাপার, ডমিনেন্ট বৈশিষ্ট্যগুলো কিন্তু তার সঙ্গে যে জিনটা আছে তার উপর নির্ভর করে না। ঠিক আছে, এবার লক্ষ্য করা যাক যে এক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে এক্ষেত্রে যে সন্তান রয়েছে, যে পুত্র সন্তান রয়েছে, পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুটোই আক্রান্ত। তার কারণ আমরা জানি যে মাতার কাছ থেকে এক্স ক্রোমোজোম পুত্রের কাছেও যায়, আবার কন্যার কাছেও আসে। তো এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে এই দুটো পুত্র কন্যা আক্রান্ত, কিন্তু এটা আবার এরা দুজন স্বাভাবিক। কি করে হলো না, এক্ষেত্রে তাহলে আমরা পরিষ্কার করে বলতে পারি এ হচ্ছে হোমোজাইগাস হেটেরোজাইগাস
বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এদের ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম কিন্তু নষ্ট নেই, এই দুটো এক্স ক্রোমোজোম কিন্তু নষ্ট নেই। কি হয়েছে, একটা এক্স ক্রোমোজোমে মিউটেশন হয়েছে, দুটোর ক্ষেত্রে হয়নি। যদি দুটোর ক্ষেত্রে মিউটেশন হতো তাহলে একটি সন্তানও এক্ষেত্রে স্বাভাবিক হতো না। তার কারণ এক্স ক্রোমোজোম মিউটেটেড, এটা একটা এক্স সেক্স ক্রোমোজোম রিলেটেড ডমিনেন্ট ডিসঅর্ডার, অর্থাৎ একটিও, এই যদি দুটোই মিউটেটেড হয়ে যেত তাহলে দুটোই ডমিনেন্ট প্রকাশ করতে, এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা, যে কোনো পুত্র সন্তানের মধ্যে যেতে পারতো এবং সবাই আক্রান্ত হতো। তাহলে বলা যায় যে এদের মধ্যে এটা হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন রয়েছে মা, সেই জন্য এইটার ক্ষেত্রে স্বাভাবিক এক্স ক্রোমোজোম এসেছে এই দুটোর ক্ষেত্রে, এবং এখান থেকে ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে এসেছে, সেই জন্য এরা স্বাভাবিক প্রদর্শন করেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নেব যে এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করব যে এই যে এখানে যে পুরুষ রয়েছে সে এক্স লিঙ্ক ডমিনেন্ট জিন দ্বারা আক্রান্ত একটা অসুখ, অর্থাৎ এর একটি এক্স ক্রোমোজোম রয়েছে। আমরা জানি পুরুষের মধ্যে একটি এক্স ক্রোমোজোম থাকে এবং এই এক্স ক্রোমোজোমের মধ্যে সে অসুস্থ জিনটি রয়েছে। এবার এই অসুস্থ জিনটি কি হয়েছে, এক্স ক্রোমোজোম সবসময় কন্যার মধ্যে ট্রান্সফার হয় বাবার কাছ থেকে, তার পিতার কাছ থেকে সে কি করেছে, দুটো কন্যাকে জিন দিয়েছে, কি দিয়েছে, এক্স ক্রোমোজোম। যেখানে যেখানে গেছে সেখানেই অসুখটা হয়েছে, অর্থাৎ দুটো 100% দুটো কন্যাই আক্রান্ত। তার কারণ এটা কিন্তু এক্স লিঙ্ক ডিজিজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আক্রান্ত পিতা থেকে যদি সমস্ত কন্যা আক্রান্ত হয় সেটি এক্স লিঙ্কড ডমিনেন্ট ট্রেটের একটি বৈশিষ্ট্য। এটা বোঝার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আক্রান্ত পুরুষের সমস্ত কন্যা সন্তান আক্রান্ত হবে, এটা কিন্তু বোঝার একমাত্র উপায়। এটা কিন্তু এক্স লিঙ্ক ডমিনেন্ট হয়ে যাবে, এক্স লিঙ্ক রিসেসিভে এটা হয় না, এক্স লিঙ্ক রিসেসিভে এই বৈশিষ্ট্য প্রকাশ পায় না। আক্রান্ত মহিলার পুত্র বা কন্যা সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50-50। আমরা উল্লেখ করি আক্রান্ত মাতা তার পুত্র এবং কন্যা সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি হয়েছে, 50-50 হতে পারে যদি কিনা হেটেরোজাইগাস হয়, আবার 100%ও হতে পারে যদি কিনা সে হোমোজাইগাস হয়। কোনো এড়ানো প্রজন্ম নিয়ে, অর্থাৎ প্রত্যেক প্রজন্মে আক্রান্ত সন্তান অবশ্যই থাকবে। এক্ষেত্রে যেহেতু ডমিনেন্ট রেট, সেই জন্য কোনো চান্স নেই যে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে কারোরই হবে না, কেউ না কেউ আক্রান্ত হবেই হবে প্রত্যেক জেনারেশনে। যেমন এখানে কেউ না কেউ আক্রান্ত হয়েছে, প্রকট বৈশিষ্ট্যগুলোই তাই। আমরা অটোজোমাল প্রকটের ক্ষেত্রেও দেখেছি তাই হয়েছে, এক্ষেত্রেও তাই হয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে দেখে নিলাম যে কি করে অটোজোমাল ডিজিজটি এক্ষেত্রে সম্পন্ন হয়েছে। অটোজোমাল এক্স ক্রোমোজোম রিলেটেড যে ডিসঅর্ডার রয়েছে ডমিনেন্ট ট্রেট, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব যে কি করে কি বলে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেমন এখানে ওঠেনি লেখাটা, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, এটা হচ্ছে অটোজোম রিলেটেড, এক্স ক্রোমোজোম রিলেটেড, এক্ষেত্রে ওঠেনি এক্স ক্রোমোজোম রিলেটেড যে রিসেসিভ ডিসঅর্ডার রয়েছে সেক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আগের ঘটনা উল্টো ঘটনা ঘটছে, এক্ষেত্রেও দুটো এক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমের মধ্যে স্ত্রী দেহে যদি দুটোর মধ্যে একটি এক্স ক্রোমোজোম মিউটেটেড হয়ে গেছে, সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না। অর্থাৎ যে মিউটেটেড হয়ে যায়, যে পরিবর্তিত হয়, সে নিজেকে প্রকাশ করতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আরেকটি এক্স ক্রোমোজোম বা আরেকটি এরকম পরিবর্তিত এক্স ক্রোমোজোম তার পাশে এসে দাঁড়ায়। এই জন্য রিসেসিভ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে একা একা সে নিজেরা কখনো প্রকাশ করতে পারে না যতক্ষণ না হোমোজাইগোসিটি আসে। তো এক্স ক্রোমোজোম, এক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমের একটি এক্স ক্রোমোজোম কি হচ্ছে, ডিফেক্টিভ। এক্ষেত্রে ফিমেল তো আর নিজেকে প্রকাশ করতে পারবে না, সে স্বাভাবিকটাই দেখাবে, কারণ স্বাভাবিক ডমিনেন্ট। এই ক্ষেত্রে এক্ষেত্রে রিসেসিভটা পারে না, এটা এক্স ক্রোমোজোম রিলেটেড রিসেসিভ ডিসঅর্ডার। কিন্তু পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো এক্স ক্রোমোজোম থাকে না গার্ড করার জন্য, একটি এক্স ক্রোমোজোম থাকে এবং সেটিও যদি আক্রান্ত হয় তো সে সম্পূর্ণরূপে আক্রান্ত হয়ে যায়। পুরুষের এটা একটা ড্রব্যাকস। এবার আমরা লক্ষ্য করে দেখছি যে এই স্ত্রী, এদের একটি কন্যা সন্তান রয়েছে এবং সে আক্রান্ত। যদি পুরুষ এবং স্ত্রীর মধ্যে দুজনেই স্বাভাবিক হয় তাহলে কোনো মতেই সেক্স ক্রোমোজোম রিলেটেড যে এক্স ক্রোমোজোম যুক্ত এক্স লিঙ্ক যে রিসেসিভ ডিসঅর্ডার রয়েছে সেক্ষেত্রে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, অর্থাৎ অসুস্থ হবে না। তার কারণ এক্ষেত্রে যদি এ স্বাভাবিক হয়, এ স্বাভাবিক হয়, তাহলে কি হবে, এ স্বাভাবিক হলে এই এক্সটা স্বাভাবিক হতো, আর এক্ষেত্রে স্বাভাবিক হলে সে কি হতো, বড়জোর
একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ হতো, তাহলে সে তার মধ্যে একটা এক্স ক্রোমোজোম এরকম ডিফেক্টিভ হতো, তাতে কিছু যেত আসতো না। তাতে কি হতো, তাতে সে বড় জোর কি হতো, ক্যারিয়ার হতে পারতো, বাহক হতো, সে আক্রান্ত হতো না। আক্রান্ত তখনই হবে যখন এ হচ্ছে হেটেরোজাইগাস এবং বা হোমোজাইগাস, অর্থাৎ দুটোই এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ বা একটি এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ, অথবা এবং এক্ষেত্রে কি হবে, পিতাও সমভাবে আক্রান্ত হবে। এক্স ক্রোমোজোম রিলেটেড ডিসঅর্ডারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পিতাকে আক্রান্ত হতে হবে এবং মাতাকেও আক্রান্ত হতে হবে। পিতা কখনো বাহক হতে পারে না, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পিতার বাহক হওয়ার কোনো চান্সই নেই। এক্স ক্রোমোজোম যদি কোনো কারণে ডিফেক্টিভ হয় তাহলে সে বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে যাবে, সে অসুস্থ হবে, কারণ তার আরেকটি এক্স ক্রোমোজোম নেই তাকে বাঁচানোর জন্য। সো পিতা কখনো কি হবে, বাহক হবে না, সে আক্রান্ত হবে। একটি ক্রোমোজোম যদি গন্ডগোল হয় তাহলেই সে আক্রান্ত হয়ে যাবে, সে কখনো বাহক হয় না এক্স ক্রোমোজোম রিলেটেড ডিসঅর্ডারের ক্ষেত্রে, রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব এই ক্ষেত্রে কন্যা সন্তান আক্রান্ত। তো এই কন্যা আরেকটি সুস্থ স্বাভাবিক পিতার সঙ্গে বিবাহ হয়েছে, সে কখনো ক্যারিয়ার নয়, সে স্বাভাবিক। এবার আমরা লক্ষ্য করে দেখছি প্যাটার্ন কি দেখব, মাতা থেকে এক্স ক্রোমোজোম কি হয়, সবসময় পুত্রের মধ্যে ট্রান্সফার হয়, পুত্রের মধ্যে ট্রান্সফার হয়। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখছি যে মাতা কি করেছে, এক্স ক্রোমোজোম এক্ষেত্রে ট্রান্সফার করেছে, এক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে গেছে, এটাও কিন্তু লাল রঙের হতো, এও আক্রান্ত হতো। কারণ এর থেকে এক্স ক্রোমোজোম কোথায় আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে। দুটো এক্স ক্রোমোজোমই তো গন্ডগোলের, দুটো এক্স ক্রোমোজোমের যেখানে যেখানে যাবে, সরি না ঠিকই আছে, এক্ষেত্রে না সেটা হয়নি। কি হয়েছে, এ কি করেছে, কন্যা সন্তান তার দুটো এক্স ক্রোমোজোম, একটি এক্স ক্রোমোজোম এখানে এসছে এবং একটি ওয়াই ক্রোমোজোম এখানে এসছে। তো এই ওয়াই ক্রোমোজোম আসার জন্য, হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম যে এর কখনোই কোনো পুত্র সন্তানই স্বাভাবিক হবে না, 100% কি হবে, স্বাভাবিক মহিলাদের জিনোটাইপ হতে পারছে, স্বাভাবিক পুরুষের জিনোটাইপ আছে। এক্ষেত্রে যে মাতা রয়েছে, সেই মাতা যদি ডিফেক্টিভ হয়, এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মাতা যদি ডিফেক্টিভ হয় তার কোনো পুত্র সন্তানই স্বাভাবিক হবে না, কারণ সেখান থেকে মাতা ডিফেক্টিভ মানে মাতার যে অসুখ হয়েছে সেটা দুটো এক্স ক্রোমোজোমের গন্ডগোলের জন্য, হোমোজাইগাস রিসেসিভ ট্রেট। তো দুটো গন্ডগোলই যদি হয় তাহলে কি হবে, কখনোই কোনো পুরুষ সন্তানে কোনো স্বাভাবিক, আমি এখানে একটু ভুল করে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী এর জন্য, এটাও কিন্তু লাল হতো, অর্থাৎ এটা আক্রান্ত হতো। এক্ষেত্রে এক্স ক্রোমোজোম এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এবং সব ক্ষেত্রেই সঙ্গে একটি ওয়াই ক্রোমোজোম থাকবে, তার কারণ এটা পুরুষ, এবং সব ক্ষেত্রেই প্রকাশ পাবে। আমি এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থী, এটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে আমার দ্বারা। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে কি হবে, স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু সে আক্রান্ত হতেও পারে, নাও হতে পারে, কারণ এক্ষেত্রে একটি ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম আসবে আর এক্ষেত্রে পিতার কাছ থেকে স্বাভাবিক আসবে, তাহলে এটা কিন্তু ক্যারিয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে করে আমরা দেখলাম যে পেডিগ্রি আমরা অ্যানালাইসিস করতে পারি। পেডিগ্রি সংক্রান্ত পরবর্তী প্রশ্নগুলো আমরা আবার তোমাদের দিয়ে দেব এবং তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।